আমি মোহাম্মদ আব্দুল গফুর, সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমির। একটু বলি তাহলে আসলে এতদিন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামকে আওয়ামী লীগ একটি ট্যাগ দিয়ে রেখেছিল যে এরা স্বাধীনতা বিরোধী রাজাকারের দল। তো আমরা দেখলাম যে গত 5 তারিখে সেই রাজাকারের দলের হাতেই সেই তথাকথিত স্বাধীনতার চেতনাধারীরা পরাজিত হলো। আজকে নতুন বাংলাদেশ, আসলে এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? প্রথমত হচ্ছে তারা যে ট্যাগটা সবসময় লাগাইছে জামাত ইসলামী রাজাকারের দল 71 সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে, এই কথাটাই সম্পূর্ণ মিথ্যা। এবং এই জাতিকে এইভাবেই বোঝানো হয়েছে বিগত বলা যায় যে স্বাধীনতা যুদ্ধের 71-এর পরের থেকে 2024-এর 5ই আগস্ট আগ পর্যন্ত। এবং সর্বশেষ আপনারা জানেন গত 1 আগস্ট জামাত এবং শিবিরকে সন্ত্রাসী দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো সরকারের নির্বাহী আদেশে, যেটাও ছিল সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। জামাত ইসলামী কখনোই স্বাধীনতা বিরোধী ছিল না। 1970 সালে যখন সাধারণ নির্বাচন হয় পাকিস্তান, সেই নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ আসন পায়। বিশেষ করে এই অঞ্চলে প্রায় 95%, হয়তো কম বেশি হতে পারে, আমি যতটুকু আমার মনে পড়ে। সেই ভোট পাওয়ার পরেও উচিত ছিল তদানীন্তন সামরিক শাসক যারা ছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা, কিন্তু কোনোভাবেই সেই সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর করল না। ফলে আস্তে 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 ধীরে ধীরে এটা একটা কঠিন অবস্থার দিকে যেতে লাগলো। তারা সেখানে বল প্রয়োগ করে ক্ষমতাকে ধরে রাখার জন্য চেষ্টা করল। ফলে একটি পর্যায়ে যে 1971 সালের 25শে মার্চ রেসকোর্স ময়দানে যখন শেখ মুজিবুর রহমান ভাষণে 7 মার্চ ছিল ভাষণটা, 7 মার্চ, সেখানে উনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেবেন এরকম কোনো পরিকল্পনা ছিল না। ওনার পরিকল্পনা ছিল আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব, নট অনলি বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের। ওনাকে সে তখন সময় ছাত্র নেতারা এবং কিছু ব্যক্তিরা চাপ দিয়ে সেদিন এই ঘোষণাটা দিয়েছিলেন। এর আগের আরও বিষয় আছে। জামাত ইসলামী সবসময় বলেছিল যে সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। আমাদের তদানীন্তনকালের আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রহিমুল্লাহ উনি এটা বারবার বলছিলেন, কিন্তু পাকিস্তান সরকার এটা নেয় নাই। মানে না নেওয়ারও অনেক কারণ ছিল। পাকিস্তানেরও কিছু নেতৃবৃন্দের এই ব্যাপারে একটা ষড়যন্ত্র ছিল, দুর্ভিসন ছিল। এবং এ পর্যন্ত আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রহিমুল্লাহ বলেছিলেন শেখ মুজিবুর রহমানকে যে দেখেন, আমাদেরকে বাঘের শিয়ালের মুখ থেকে নিয়ে বাঘের মুখে ফেলে দিয়ে, মানে শিয়াল তো কামড় দিলে হাঁটুর নিচে কামড়াবে, আর বাঘ কামড় দিলে ঘাড়ে একবারে শেষ করে দেবে। এটাকে উনি বোঝাতে চেয়েছিলেন। পাকিস্তানরা আমাদের নানাভাবে শোষণ করছে, আমাদের নানাভাবে আমাদের অধিকারকে হরণ করছে, এটা ঠিক। কিন্তু যদি আমরা ভারতের সহযোগিতা নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি, তাহলে চিরদিনের মতো আমরা ভারতের গোলামি রাজ্যে একটা পরিণত হয়ে যাব। এটা উনি বারবার স্মরণ করেছিলেন। কিন্তু সেই সময় মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বলছিলেন যে না, এটা নিয়ে আপনি চিন্তা করেন না। ওনার এই চিন্তাই ছিল না যে দেশটাকে ভাগ করতে হবে। উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু সেটা নানা ষড়যন্ত্রের কারণে হতে পারে নাই। জামাত ইসলামী এই জায়গায় শুধু এতটুকু যে দেশ স্বাধীন হোক তাতে কোনো আপত্তি নেই, এবং সেটা ভারতের সহযোগিতা নিয়ে হতে হবে এইটা উনি চান নাই। সেদিন এটা রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল, এবং জামাত ইসলামী এখনো মনে করে সেটা ঠিক ছিল, সঠিক সিদ্ধান্ত ছিল। এবং দেশের জনগণ এটা বোঝে
কিছুদিন আগেও বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব বলছিলেন জামাত ইসলামী যেটা 45 বছর আগে বুঝলো, আমি 45 বছর পরে আসি বুঝলাম যে ভারত আমাদের কখনোই বন্ধু রাষ্ট্র হতে পারে না। এটাই বাস্তবতা, এটা প্রমাণিত হয়েছে। আর জামাত ইসলামের যে ট্যাগ আওয়ামী লীগ এবং কিছু বিরোধী বামপন্থী দলরা দেওয়ার চেষ্টা করেছে, এটা জনগণ খায় নাই। জনগণ যদি খাইতো তাহলে জামাত ইসলামীর এই দীর্ঘ 15-16 বছর জামাতকে অলিখিতভাবে নিশ্চিত করা হয়েছে, আমাদের ওপেনলি কোনো প্রোগ্রামাদি করতে দেওয়া হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করি আমরা এই জন্য যে জামাত ইসলামীর জনশক্তি, সাংগঠনিক মান এই 15 বছরে বিগত সময়ের চেয়ে আরও অনেক বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, গত 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো, আপনি আপনার জায়গা থেকে এই গণ অভ্যুত্থানকে কোন চোখে দেখছেন? এই গণ অভ্যুত্থান দীর্ঘ 15-16 বছরে মানুষের উপর যে জুলুম নির্যাতন হয়েছে, আমরা রাজনৈতিক দল হিসাবে এই সরকারের শুধু জামাত না, জামাত বিএনপি সবাই মিলে আমরা অনেক চেষ্টা করেছি, সরকারকে ফেলতে পারি নাই। কিন্তু তাদের জুলুমের একদম শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে এদেশের ছাত্র জনতা, আপামর সকল মানুষ, নারী পুরুষ এমনভাবে বিস্ফোরণ ঘটেছে, এটা কোনো দল বা কোনো ব্যক্তির কৃতিত্ব নয়, এটা সমগ্র বাংলাদেশে 18 কোটি মানুষের একটা গণ দাবি, এটা পূরণ হয়েছে। এটাই চেয়েছিল, সেটাই হয়েছে। নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ গঠনে আপনারা কি ভূমিকা রাখতে চান, কেমন ভূমিকা রাখতে চান? আমরা নতুন বাংলাদেশ, এমন একটি বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে মানুষের যে মৌলিক অধিকারগুলো এটা সমানভাবে ফিরে পাবে তারা, এবং এখানে সকল ধর্মের মানুষ, এখানে সংখ্যালঘু বলে আমরা কাউকে মনে করি না, সবাই বাংলাদেশের নাগরিক। সেই বাংলাদেশের নাগরিক, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যারাই হোক, এই দেশের আনুগত্য যারা স্বীকার করে, এই দেশকে যারা ভালোবাসে, তারা সবাই এই দেশের নাগরিক, এবং সবাইকে নিয়েই আমরা এই দেশটাকে সুন্দরভাবে আমরা গড়তে চাই। এদেশে থাকবে না হিংসা, জিঘাংসা, এই দেশের মানুষ কোনো জুলুমের শিকার আর হবে না, কোনো লুটপাট থাকবে না, কোনো সন্ত্রাসী কার্যকলাপ থাকবে না। আমাদের একটা সুন্দর গণতান্ত্রিক পন্থায় যাতে সরকারের পরিবর্তন হয়, 5 বছর পর পর আমাদের সংবিধান অনুযায়ী হওয়ার কথা, যাতে মানুষ তার নিজস্ব মতামত প্রয়োগ করতে পারে, এবং এর মাধ্যমেই যাতে সরকার পরিবর্তন হয়, এমন একটি নির্বাচন ব্যবস্থা আমরা দেখতে চাই। পাশাপাশি যেনারা সরকারে থাকবেন, সরকারে নির্বাচিত হওয়ার পর দেশের 18 কোটি মানুষই তার নাগরিক, এবং তাদের সকলের দলমত নির্বিশেষে সকলের সমান অধিকার যাতে তাদের কাছ থেকে পাই, আমরা এমন একটা বাংলাদেশ। সর্বশেষ জানতে চাইবো যে আপনি যেহেতু মিরপুর উপজেলা নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন, জেলার নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন, তো আসলে আমাদের এই কুষ্টিয়া জেলার সাংগঠনিক অবস্থা কি, বিশেষ করে জামাত ইসলাম? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সংগঠন, আমাদের সাংগঠনিক যে মান আমরা বুঝি সে অনুযায়ী সংগঠন, কুষ্টিয়া জেলার সংগঠন, আমরা আমাদের আবার ক্লাসিফিকেশন আছে ABCDC, এরকম আমরা এ মানের একটি সংগঠন কুষ্টিয়াতে আমরা আছি সারা বাংলাদেশের মধ্যে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা আমাদের যে সাংগঠনিক যে জনশক্তির যে মান আছে, আমাদের কর্মী, রুকন, সহযোগী, এবং আমাদের সাংগঠনিক মান যে ইউনিট, ওয়ার্ড সংগঠিত, ইউনিয়ন সংগঠিত, সব মিলাই আমরা এ মানের আছি আলহামদুলিল্লাহ। আরেকটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে 5ই আগস্টে পরাজিত শক্তি তারা কিন্তু নানানভাবে ষড়যন্ত্র করছে আবারও দেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা একটি গুজবকে ছড়িয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার হচ্ছে, এইরকম একটা কথাবার্তা তারা গুজব ছড়াচ্ছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তারা সবসময় এই গুজব ছড়ানোতে তারা বেশি পারদর্শী। আমরা মনে করি বাংলাদেশে, আমি আগেই বলেছি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, বিশেষ করে জামাত ইসলামী হিসাবে আমি সেই জায়গা থেকে বলতে পারি, আমাদের একটা ট্যাগ দেওয়া হতো যে আমরা সংখ্যালঘুদের ক্ষেত্রে আমাদের ধারণাটা খারাপ, কিন্তু আমরা বলি যে সবচেয়ে বেশি নিরাপদ
বাংলাদেশ জামাত ইসলামের কাছেই সংখ্যালঘুরা। আচ্ছা, সব শেষে কুষ্টিয়াবাসীর উদ্দেশ্যে কি বলবেন? সম্মানিত প্রিয় কুষ্টিয়াবাসী, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, যেহেতু আমি একটি দলের প্রতিনিধিত্ব করি, আমরা এই দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে থাকবে না হিংসা, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি, লুটপাট, আত্মসাৎ, সকল ধরনের অপকর্ম আমরা রোধ করে সেখানে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেটা করতে হলে আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের মাধ্যমেই সম্ভব, অন্য কোনো উপায় নয়। এই জন্য কুষ্টিয়াবাসীকে আহ্বান জানিয়ে আসুন, আমরা সোনার বাংলাকে সোনার বাংলা হিসাবে গড়তে চাই। আর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে সোনার মানুষের বিকল্প নেই, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী সোনার মানুষ গড়ার ক্ষেত্রে একটি উত্তম কারখানা। আপনাদের সবাইকে, কুষ্টিয়াবাসীকে আমন্ত্রণ জানাই, আহ্বান জানাই, আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামী পতাকা তলে সামিল হয়ে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আল্লাহর আইন এবং সৎলোকের মাধ্যমে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।